কারণে হচ্ছে না জেএসসি পরীক্ষাও, সেপ্টেম্বরেও খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। জেএসসিটা না দেই তাহলে আমাদের সামনের বছর হয়তো আমরা কোন ক্লাসে উঠবো? কি আমাদেরকে অটো পাস করে তুলবে নাকি তুলবে না, নাকি এক বছর আমাদের লজ যাবে, সামনের বছর পরীক্ষা নেবে? সিলেবাসও কমপ্লিট হয়নি, তাই পরীক্ষাটা না হয় ভালো। পরীক্ষা নিতে গেলে দেখা যাবে যে রোগের প্রাদুর্ভাবটা আরো বেশি হইতে পারে। বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, অটো প্রমোশনের ইঙ্গিত। বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক। পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে। মুক্তিযুদ্ধের পরও হয়েছিল অটো প্রমোশন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, থামছে না মৃত্যুর মিছিল। চীনা ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জানুয়ারির মধ্যে আসছে বাজারে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুব বহিষ্কৃত নেতা সম্রাটের স্ত্রী ও ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ। স্বামীর অপকর্মের দায় নিতে অস্বীকৃতি স্ত্রীর। অর্থনৈতিক অঞ্চলের নামে তুরাগের উদ্ধার হওয়া জমি দখল, ছাড়পত্র নেই বলছে বিআইডব্লিউটিএ। অনুমতি নিয়েই চলছে কাজ, দাবি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের। এবং রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা বিস্ফোরণ, 3 বছরে জন্ম 90,000-এর বেশি, সন্তান সম্ভব আরও 30,000, নিতে রাজি নয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনের পর এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি ও জেডিসি পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 1 মাস বাড়িয়ে 3রা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে সচিবালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। করোনায় লণ্ডভণ্ড দেশের শিক্ষা খাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক দফা বাড়ানো হয় ছুটি। এরই মধ্যে এবছর প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর দুদিন পর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে 25 লাখ শিক্ষার্থীকে স্কুলের বার্ষিক পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হবে। আমাদের মন্ত্রণালয় একটা প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিল জেএসসি এবং জেডিসি পরীক্ষা, তো সেক্ষেত্রে আমরা কি করব? তখন প্রধানমন্ত্রীর পর্যালয় থেকে বলছে এই বছরে যে আনুষ্ঠানিকভাবে যে কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাটা নেওয়া হয়তো সেই পরীক্ষাটা না নেওয়ার কথা বলা হয়। মূল্যায়ন পদ্ধতিটা কি হবে, পরবর্তী ক্লাসে তাকে তো প্রমোশন দিতে হবে, সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে মন্ত্রণালয় ভাবছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কোমলমতি শিক্ষার্থীরা। করোনার কারণে স্কুল বন্ধ ছিল, সেজন্য সিলেবাসও কমপ্লিট হয়নি, তাই পরীক্ষাটা না হয় ভালো। সরকারের এই সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই। জেএসসিটা না দেই তাহলে আমাদের সামনের বছর হয়তো আমরা কোন ক্লাসে উঠবো? কি আমাদেরকে অটো পাস করে তুলবে নাকি তুলবে না, নাকি এক বছর আমাদের লজ যাবে, সামনের বছর পরীক্ষা নেবে? শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়েও কোনো সুখবর নেই। বৃহস্পতিবার আরও 1 মাস বাড়িয়ে 3রা অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে কি ধরনের নিয়মনীতি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শুরুর অন্তত 15 দিন আগে বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুলে দিতে হবে। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য, সুরক্ষা সরঞ্জাম ব্যবহার, প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ অবকাঠামো, পরিবেশ, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মিলে সবগুলো নিয়েই আমাদের এই গাইডলাইনের মধ্যে আছে। করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এইচএসসি ও মাধ্যমিক পর্যায়েও ওপরের শ্রেণীতে উত্তীর্ণদের বিকল্প কি হতে পারে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় মন্ত্রণালয়। এ বিষয়ে একটি নীতিমালা করতে ঢাকা বোর্ড সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তায় বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনে পরের শ্রেণীতে অটো প্রমোশনেরও ইঙ্গিত দেন সরকার প্রধান। এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিছু করারও উপায় নেই। কারণ সারা এটা শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা
করুক, তারপরে আমরা দেখি আমরা কিভাবে কি করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা আরও চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশেষ কোনো অঞ্চল অবহেলিত হয় না। 2021 সালের মধ্যে দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলেও জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। গেল 11 বছরে সব সূচকে দেশের সার্বিক অগ্রগতির মূল নিয়ামক ছিল বিদ্যুৎ অবকাঠামো। এক যুগে এই খাতের সামগ্রিক উন্নয়নের প্রবাহ সমৃদ্ধ করেছে দেশের সক্ষমতার ভিত্তিকে। 138টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন সক্ষমতা এখন পৌঁছেছে 23,548 মেগাওয়াটে। বিদ্যুৎ সুবিধার আওতায় এখন 97.5% নাগরিক। সক্ষমতা উন্নয়নের এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে যোগ হলো আরও কিছু প্রকল্প। বগুড়ায় 110 ও নোয়াখালীতে 113 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র ও 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন সরকার প্রধান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভার্চুয়াল পরিসরে এই উদ্বোধনী আয়োজনে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বড় নিয়ামক বিদ্যুৎ। আমরা আমাদের টার্গেট ঠিক করি 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালবো, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারবো। বহুমুখী জ্বালানির ব্যবহারে ব্যয় বাড়ছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন প্রধানমন্ত্রী। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়, নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ। কারণ অনেক বেশি ভর্তুকি আমাদের দিতে হচ্ছে, কিন্তু এই ভর্তুকি সবসময় দেওয়া সম্ভব না। নির্দিষ্ট কোনো এলাকা বা অঞ্চল নয়, বরং আওয়ামী লীগের উন্নয়ন সবার জন্য, বলেন শেখ হাসিনা। বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে আমি নিজে যখন টুঙ্গিপাড়া গেছি হয়তো সারা দিনেও বিদ্যুৎ পেতাম কিনা সন্দেহ, পেতাম না। আমরা যখন উন্নয়ন করি তখন কিন্তু আমরা এরকম নির্দিষ্ট কোনো জায়গাকে অবহেলা করি না। কাজে আজকে সেটা একটা দৃষ্টান্ত পাচ্ছেন যে বগুড়া জেলায় 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরাই প্রতিষ্ঠা করেছি। পরে ভিডিও কনফারেন্সে সংযুক্ত 27 জেলার উপকারভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা বলেন সরকার প্রধানের সঙ্গে। জাতির পিতাকে নিয়ে নোয়াখালীর এক নাগরিকের স্বরচিত গানও শোনেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের জন্য। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 45 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন আরও 2,436 জন রোগী। সংক্রমণের ঊর্ধ্বমুখী হারে আগামী 31 আগস্টের পর নতুন করে আরও 1 মাসের জন্য সরকারি বেসরকারি কর্মক্ষেত্র পরিচালনায় বিধিনিষেধ আসতে পারে বলে সময় সংবাদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। হঠাৎই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,124 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছেন আরও 2,436 জন। এ পর্যন্ত মোট 15,385 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 3,04,583 জন। মৃতের সংখ্যা 4,000 ছাড়ানোর পর নতুন করে আরও 45 জনের মৃত্যু হয়েছে সবশেষ 24 ঘন্টায়। সব মিলিয়ে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় প্রতিষেধক না আসা পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রতিষেধক আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই আমাদের কর্মকাণ্ড করতে হবে, এটি স্পষ্ট। সময় সংবাদকে তিনি জানান, 31 আগস্টের পর নতুন করে আরও 1 মাসের জন্য বিধিনিষেধ আসতে পারে সরকারি অফিস আদালত সহ সকল কর্মকাণ্ডে। যে প্রোগ্রামটি আমাদের জারি হয়েছিল সেটি 31 তারিখ পর্যন্ত চলবে। তারপরে বিষয়টি কি হবে সেটি আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জানাবেন, নির্দেশনা দেবেন, নতুন প্রজ্ঞাপনা আসবে। এ বিষয়ে আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিবেন বলেও জানান প্রতিমন্ত্রী। বেশ কিছু সিদ্ধান্ত। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোভ্যাক কোম্পানির কোভিড টিকা ট্রায়ালের অনুমতি দিয়েছে বাংলাদেশ। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা জানান। অন্যদিকে করোনার ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশের যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনের ক্ষেত্রে কূটনৈতিক চিন্তা না করে সম্ভাব্য সব সুযোগ কাজে লাগানোর পরামর্শ তাদের। ভ্যাকসিন বাদে করোনা থেকে পুরোপুরি মুক্তি মিলছে না সে বিষয়টি অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে দেশে দেশে চলছে উদ্ভাবনের কাজ। এই কাতারে এগিয়ে রাশিয়া কিংবা চীনের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার আভাস মিলেছে বিভিন্ন মাধ্যমে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা, চায়না সিনোভ্যাক কোম্পানির সাথে ভ্যাকসিন ট্রায়াল করতে অনুমতি দিয়েছে বাংলাদেশ। চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক, তারা বাংলাদেশকে ভ্যাকসিন দিবে এবং বাংলাদেশে তারা ট্রায়াল করতে চায়। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হওয়াই এখন সময়ের দাবি। পৃথিবীর বিভিন্ন দেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, যাদের কাছে ভ্যাকসিনের সম্ভাব্য নতুন নতুন দাবিদার রয়েছে, সেগুলো ব্যাপারেও আমাদের আগ্রহ থাকা দরকার এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা দরকার। সিনোভ্যাক হোক এবং অন্যান্য আগামীতে যদি আরো অন্য কোনো ভ্যাকসিন বা গবেষণা বাংলাদেশে শুরু হয়, সেগুলো বাংলাদেশের ভ্যাকসিন গবেষণার সামর্থ্য বাড়াবে, যেটা প্রকারান্তরে ভবিষ্যতে বাংলাদেশকে নিজের ভ্যাকসিন উদ্ভাবনে সাহায্য করবে। দেশের সংক্রমণ এখন যে পর্যায়ে আছে তাতে বাংলাদেশই হতে পারে বিভিন্ন স্তরের ভ্যাকসিন ট্রায়ালের উপযুক্ত স্থান। তাই বিভিন্ন গবেষণার সুযোগ কাজে লাগানোর পরামর্শ তাদের। রাজনীতি বা পলিটিক্স বা ডিপ্লোমেসি ইন ভ্যাকসিনে আমি কথা বলতে চাই না। গবেষণা করার জন্য রীতিনীতি, কতগুলি আন্তর্জাতিক রীতি আছে, নিয়ম আছে, বিজ্ঞান নীতি আছে। এই নীতি অনুসরণ করে যে কোনো গবেষণা করতে পারে। বিভিন্ন রেসের মধ্যে গবেষণা, বিভিন্ন বয়সের মধ্যে, বিভিন্ন রোগের মধ্যে একই সাথে গবেষণা করে প্রমাণ করতে হবে যে ভ্যাকসিনটি আসলে গ্লোবালি এফেক্টিভ। ভ্যাকসিন ট্রায়ালে গবেষণার দ্বিতীয় স্তরে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে 1/3 নেমে এসেছে পত্রিকার গ্রাহক। প্রায় বন্ধ আয়ের একমাত্র মাধ্যম বিজ্ঞাপন। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি পত্রিকার মুদ্রণ সংস্করণ। ঝুঁকিতে ইলেকট্রনিক মিডিয়ার আয়ও। এমন অবস্থায় গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে গণমাধ্যমকে। সাজিদ রাজুর রিপোর্ট। দিনের ব্যস্ততা শুরুর আগেই ঘরে ঘরে তাজা খবর পৌঁছে দেওয়ার তাড়া আছে আগের মতোই। তবে করোনা আতঙ্কে পত্রিকা নেওয়া বন্ধ করেছেন অধিকাংশ গ্রাহক। ফলে গ্রাহক কমে গেছে 2/3। কর্মীদের বেতনের টাকা জোগাড় করতে না পারায় বিক্রি বন্ধ করেছেন অনেক পরিবেশক। কাজ ছেড়ে দিয়েছেন অনেক হকার। স্ট্যাম্প প্লাজা এখানেই ছিল আপনার প্রায় টোটাল 180 কপির মতো, প্রায় 140 কপি 50 কপি অলরেডি কমে গেছে ভাই। পেপার কমাতে আমাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। 500 লোক ছিল, বর্তমানে 200 লোক নাই। পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের তথ্য বলছে, কোভিড শুরুর পর থেকে এখন পর্যন্ত দৈনিক পত্রিকার গ্রাহক কমেছে প্রায় 70%। এর সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনী সংস্থাগুলোর হিসেবে প্রায় 3000 কোটি টাকার বিজ্ঞাপন অর্থনীতির হয়েছে নানা রূপান্তর। কোভিড পরিস্থিতিতে প্রিন্ট মিডিয়া থেকে বিজ্ঞাপন স্থানান্তর হয়েছে ডিজিটাল মিডিয়ায়। প্রেসে যে বাজেটটা আমরা ডিক্রিজ হতে দেখেছি, সেটা কিন্তু আলটিমেটলি আবার ওয়েব ভার্সনে দে আর গেইনিং ইট। ডিজিটালে অনেক গ্রোথ আগেও ছিল, ডিউরিং কোভিডও ওই গ্রোথটা কন্টিনিউ করেছে। আয় কমে যাওয়ায় অনেক পত্রিকার মুদ্রণ সংস্করণ একেবারেই বন্ধ। পাঠকপ্রিয় কিছু পত্রিকা জোর দিচ্ছে অনলাইন প্রকাশনায়। টেলিভিশনগুলোর আয়ের একমাত্র পথ বিজ্ঞাপনেও এসেছে নানা পরিবর্তন। মেইন স্ট্রিম গণমাধ্যম বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে যে ধরনের বিজ্ঞাপন চলে যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, সেটাও যে আমাদের দেশের জন্য খুব উপকারে আসছে তা কিন্তু না। সব কিছু মিলিয়ে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতার সংকট, কোভিডের সংকট মিলিয়ে একটি বড় ধরনের পর্যদস্ত অবস্থায় পড়েছেন গণমাধ্যম কর্মীরা। বিজ্ঞাপন কমে যাওয়ায় রেভিনিউ শর্টেজ, এবং দ্বিতীয় হলো সার্কুলেশন কমে যাওয়ায় পত্রিকার ভবিষ্যৎ ভিত্তিমূলই নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা বলছেন, সময়ের সঙ্গে প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তনকে ধারণ করেই এগিয়ে যাওয়ার উপায় বের করাটাই হবে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি যে কোথায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের অপকর্মের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার স্ত্রী। সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের স্ত্রী এবং ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে সম্রাটের স্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যক্তি সম্রাটের দায়
তাদের নয়। দুদক কার্যালয়ে আসেন, তার কিছু সময় পর হাজির হন সম্রাটের স্ত্রী শারমিন সম্রাট চৌধুরী। জিজ্ঞাসাবাদ শেষে সম্রাটের স্ত্রী সাংবাদিকদের বলেন, স্বামীর কোনো অপকর্মের দায় নেবেন না তিনি। তারা ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন। স্বামীর প্রতি আমার খুব শ্রদ্ধা, তাই আমাকে ডাকা হয়েছে, আমি আজকে আসছি। আসলে আমরা ষড়যন্ত্রে পড়ে গেছি সম্রাটের সাথে সাথে, আমরা পুরো ফ্যামিলিটাই। পরে দুদক সচিব বলেন, তদন্তের অংশ হিসেবে তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে, সেই তথ্যপত্র তারা সংগ্রহ করছেন জবানবন্দির মাধ্যমে। সেটি হয়তো মামলার প্রয়োজনে কাজে লাগতে পারে। প্রতারণা করে দুটি জাতীয় পরিচয়পত্র করার ঘটনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে সিদ্ধান্ত নেয় ইসি। এর আগে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ডাক্তার সাবরিনার দুটি আইডি কার্ডের সন্ধান পেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন। পরে বিষয়টি খতিয়ে দেখে ইসি। তথ্য ভাণ্ডার বলছে, সাবরিনার একটি আইডি কার্ড 2016 সালের হালনাগাদ করিয়ে নেন, আরেকটি নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করান। দুটি আইডি কার্ডের প্রায় প্রতিটি তথ্য একেবারেই ভিন্ন। ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী এ ধরনের অপরাধে 6 মাসের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। দেখছেন রাত 11টার সময়। উদ্ধার হওয়া তুরাগতীর ফের দখলের অভিযোগ উঠেছে। শুধু নদী নয়, গ্রাস হয়েছে তুরাগের আশপাশের খালও। স্থানীয়রা বলছেন, বিআইডব্লিউটির নজরদারির অভাবেই এবার ইকোনমিক জোনের নামে দখল চলছে। আর বিআইডব্লিউটি বলছে, একজন ঠিকাদারের সহায়তায় নতুন করে নদীতে দখল করে স্থাপনা নির্মাণ করছেন একজন প্রভাবশালী। বিআইডব্লিউটি এর ছাড়পত্র না থাকলে আবারও অভিযানের কথা জানিয়েছে সংস্থাটি। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তুরাগ নদের পশ্চিম পারে চর ওয়াশপুর ও শ্যামলাপুর মৌজায় একটি নদীর জায়গা দখল করা পাওয়ার প্ল্যান্ট ও তার আশপাশের অবৈধ অংশ উচ্ছেদ করেছিল বিএডব্লিউটি। তবে উচ্ছেদের 6 মাস পার না হতেই সেই একই জায়গা খোদ বিএডব্লিউটি এর একজন ঠিকাদারের নেতৃত্বে ইকোনমিক জোনের নামে দখল করে এমন নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, 2019 সালেও বসিলায় অবস্থিত মাইশা পাওয়ার প্ল্যান্টের উত্তর দিকে প্রবাহমান নদীর অংশ ছিল। গুগল আর্থ থেকে নেয়া ছবিতেও তেমনটি প্রমাণ মেলে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সংবাদ সংগ্রহে বাধা দেয় মাইশা গ্রুপের নিয়োজিত আনসার সদস্যরা। এটা এমপি সাহেবের অফিস। স্থানীয়দের অভিযোগ, তুরাগের বড় একটি অংশের পাশাপাশি হারিয়ে গেছে এই এলাকার বেউয়ার চর ও ওয়াশপুর খাল দুটিও। খাল দুইটা ভরে এখন আসলাম এখন তার বার হাউস বানাইছে, মামলা দিচ্ছে 5-6টা আর বন্ধুরে দেয়া। ইকোনমিক জোন নাকি তৈরি করবে, এখানে দেখা যাচ্ছে যে পিলার কলম তৈরি করে রাখছে। বিএডব্লিউটি বলছে, তুরাগ তীরে কোনো ইকোনমিক জোনের ছাড়পত্র তারা দেয়নি। বিআইডব্লিউটি তৎকালীন মাথা ব্যথা ছিল বালুটা ফেলানো, কোথাও জায়গা পায়নি। আমি তাদের সমন্বয় করে এমপি সাহেবের জায়গাটা নিয়ে দিছি, এটা হলো আমার অপরাধ। 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করে তিনি কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে, এবং ম্যাজিস্ট্রেটের সম্মুখে যে এটি তিনি নিজ দায়িত্ব অপসারণ করে নিয়ে যাবেন। আমাদেরকে বেজা কর্তৃপক্ষ তখন বলে নাই বিআইডব্লিউটি অথবা জেলা প্রশাসকের ছাড়পত্র লাগবে। মাইশা পাওয়ার প্ল্যান্টের বাধার কারণে ওই এলাকায় নদী তীর রক্ষা প্রকল্পের স্থায়ী সীমানা দেয়া যাচ্ছে না বলেও অভিযোগ বিএডব্লিউটি এর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হচ্ছে, ততই জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। গত 3 বছরে ক্যাম্পে জন্ম নিয়েছে 90,000-এরও বেশি রোহিঙ্গা শিশু, আর সন্তান সম্ভবা আরও 30,000-এরও অধিক নারী। স্বাস্থ্যকর্মীরা বলছেন, জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি মানতেই রাজি নন রোহিঙ্গা নারীরা। আর প্রশাসনের দাবি, জন্ম নিয়ন্ত্রণে ক্যাম্পে নানা কার্যক্রম চলমান। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে 2017 সালের 25শে আগস্ট পালং ক্যাম্পে আশ্রয় নেন রোহিঙ্গা নারী নূরবাহার। 30 বছর বয়সী এই নারীর জন্ম দিয়েছেন 6 সন্তান। আরেক নারী শাহানাজ, বয়স 25 পার না হতে এখন 3 সন্তানের মা, আর গর্ভে রয়েছে আরও এক শিশু। নূরবাহার আর শাহানাজের মতো আশ্রয় নেয়া এমন হাজার হাজার রোহিঙ্গা নারী রয়েছেন উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে, যাদের সন্তানের সংখ্যা 5-এর বেশি, এমনকি 10-এর বেশি সন্তানের মায়ের সংখ্যাও কম নয়। অজ্ঞতা আছে 12 বছরে, আর 8 বছর, 9 বছর, তার 7 বছর আছে, আর 5 বছর, 4 বছর,
আগুয়া 3 বছর আগুয়া 2 বছর তবা গা তো গুয়া সাইবা টোটাল 8 বাচ্চা আসি 8 তো দোয়া মারা গিয়ে ইয়া সওয়া আছে সওয়া তো গমর তো 5 মায়া হওয়া জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি রোহিঙ্গা নারীরা মানতেই চান না বলে জানালেন স্বাস্থ্যকর্মীরা। ফ্যামিলি প্ল্যানিং নিলে গুণাগার হবে এ ধরনের কথাবার্তা বলতো গড়ে তাদের বাচ্চা 8 থেকে 10টা। তবে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দাবি রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে ক্যাম্পে নানা কার্যক্রম চলছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আমাদের স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য ইউএন পার্টনার অন্যরা মিলে তাদেরকে বোঝানোর কার্যক্রম চালু আছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে প্রতি বছর নতুন জন্ম নেয়া শিশুর হার 30,000 আর গর্ভবতী নারীর সংখ্যা 35,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।